সম্প্রতি বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে রেল ট্রানজিট চুক্তিটি স্থাপন হয়েছে সেটা নিয়ে প্রায় আপনারা কম বেশি সবাই জানেন। এবং এই চুক্তি হওয়ার পরবর্তী সময়ে দেশে একটা মিশ্র এবং ঘোলাটে প্রতিক্রিয়া দেখা গিয়েছে এবং এর মধ্যে প্রায় একটা বড় অংশ অর্থাৎ 80% মানুষই এইটা চিন্তা করছে যে বাংলাদেশের এই চুক্তিটা করা একদমই ভুল হয়েছে এবং এর ফলে বাংলাদেশের ভবিষ্যতে একটা বড় সমস্যা সৃষ্টি হতে পারে এবং সেটা হতে পারে যে বাংলাদেশ ভারতের একটা অংশ হয়ে যেতে পারে। এবং এর মধ্যে 20% অর্থাৎ খুবই কম সংখ্যক মানুষ এইটা চিন্তা করছেন যে এর ফলে আমাদের আরো উন্নতি হবে, ভারতের সাথে আমাদের বন্ধুত্ব বাড়বে এবং ভবিষ্যতে ভারত আমাদের আরো বড় কিছু দিবে। আমি আপনাদেরকে যে বিষয়টা আজকে বলবো সেটা হচ্ছে যে পূর্বে ভারত এই ধরনের রাষ্ট্রের সাথে কি করেছে এবং পরবর্তীতে আমাদের সাথেও এটা হতে পারে কিনা সেটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে একটা বিশ্লেষণ উপস্থাপন করব। তো আজকের ভিডিওটা কিন্তু একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে, সো চলুন ভিডিওটা স্টার্ট করা যায়। ইতিহাস ঘাটলে জানা যাবে হায়দ্রাবাদ ছিল হীরো, স্বর্ণ, আকরিক সম্পদের সমৃদ্ধপূর্ণ একটি দেশ। মক্কা মসজিদ, চার মিনার সৌধ, মসজিদ সহ 500 বছরের মুসলিম শাসনের আভিজাত্য সম্বলিত হায়দ্রাবাদ আজ নিজম গোরস্থানে নিভে যাওয়া এক প্রদীপের মতো। নাম নিশানাহীন ভারত শাসিত তেলেঙ্গানা অঙ্গরাজ্য মাত্র। তবে জানলে অবাক হবেন, বাংলাদেশের আয়তনের তুলনায় বড় 82,696 বর্গমাইল বিস্তৃত দেশীয় রাজ্যগুলোর মধ্যে সুবিশাল রাজ্য ছিল হায়দ্রাবাদ। যেই দেশটি ব্রিটিশ শাসনের মাঝেও এক ধরনের স্বাধীন রাজ্য হিসেবে বিবেচিত হতো এই দেশটি। এছাড়াও ছিল স্বাধীন পতাকা, জাতীয় সঙ্গীত ছিল, এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রদূতও ছিল এবং একটি স্বাধীন দেশে যা যা পদমর্যাদা থাকে সবই ছিল হায়দ্রাবাদের। তাছাড়াও 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে হায়দ্রাবাদকে স্বাধীন মর্যাদা দান করে বলা হয়েছিল, দেশীয় রাজ্যগুলির পদমর্যাদা এবং স্বাভাবিক কার্যাবলী স্বাধীন ভারতের কাছে রাজ্যগুলির অনুমতি ব্যতিরেকে হস্তান্তর করা যাবে না। তাহলে এত কিছু থাকার পরও কেন হায়দ্রাবাদ আজ বিশ্বের মানচিত্রে নেই এবং কোথায় বা হারিয়ে গেল এই হায়দ্রাবাদ? মুসলিম শাসিত হায়দ্রাবাদের জন্মলগ্ন থেকে দেশটির জনগণ কখনো কোনোদিন সাম্প্রদায়িকতা কাকে বলে জানতই না। সেই হায়দ্রাবাদে হিন্দু মহাসভা, আর্য সমাজ প্রভৃতি শাখা সৃষ্টি করে ভারত সাম্প্রদায়িকতার বীজ বপন করা শুরু করল। বংশ পরম্পরা প্রচলিত জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে গান্ধীজির নির্দেশে তার শিষ্য রামানন্দ এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও, ওয়াইবি চব্বন প্রমুখ বন্দে মাতারমকে জাতীয় সঙ্গীত করার আন্দোলন শুরু করে। তবে মুঘল আমল থেকে প্রচলিত হায়দ্রাবাদের নিজস্ব জাতীয় ভাষা ছিল উর্দু। উর্দু ভাষার পরিবর্তে হিন্দুস্তানি ভাষা প্রচলন করার দাবিতে ভাষা আন্দোলন শুরু করা হয়, যেটা ছিল হায়দ্রাবাদ দখলের মূল চক্রান্ত। স্টেট কংগ্রেস প্রেসিডেন্ট রামানন্দ তীর্থর মাধ্যমে বর্ডার এলাকাগুলোতে অস্ত্রধারী ক্যাডারদের জড়ো করে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে হায়দ্রাবাদের সীমান্ত অঞ্চলকে ফ্রি জোন হিসেবে ঘোষণা করা হলো। তারপর শ্রেণী সংগ্রামী নামধারী কমিউনিস্টদের হাতে তুলে দেওয়া হলো অস্ত্র এবং তেলেঙ্গানা বিদ্রোহ শুরু করা হলো, যেটাই ছিল হায়দ্রাবাদ দখলের প্রস্তুতিমূলক একটি রিহার্সেল। এবার দেশটি দখলের ফাইনাল মঞ্চায়নের পালা। প্রথম ভাগে বিশ্বাসঘাতক রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের মাধ্যমে হায়দ্রাবাদকে ভেতর থেকে অস্থিতিশীল এবং জনগণের মধ্যে বিভক্ত এবং দুর্বল করে ফেলা হলো, যাতে করে সেনাবাহিনীর সামান্য আঘাতে হায়দ্রাবাদের পতন ঘটে। 1947 সালের 14 আগস্ট স্বাধীন পাকিস্তানের ঘোষণা দেওয়া হলো এবং ওই একই দিনে হায়দ্রাবাদও স্বাধীনতা ঘোষণা পেল। তবে হিন্দু নেতারা হায়দ্রাবাদের স্বাধীনতাকে মেনে নিতে পারল না। দেশের ভিতরে নানা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার পর ভারত ফাইনালি হায়দ্রাবাদ দখলে সেনা অভিযানের পরিকল্পনা করল। লেফটেন্যান্ট জেনারেল EM গর্দাদ GSO সাউদার্ন কমান্ডের ওপর আক্রমণের প্ল্যান তৈরির ভার দেওয়া হলো। তবে এই আক্রমণের জন্য তাদের প্রয়োজন ছিল একটি সুষ্ঠু সময়। 1948 সালের 11 সেপ্টেম্বর, যেদিন পাকিস্তানের প্রাণপ্রিয় নেতা মোহাম্মদ আলী জিন্নার ইন্তেকাল করেন, সমস্ত মুসলমান জাতি তখন একদম শোকাহত। ঠিক সেই সময়টাকে হায়দ্রাবাদ আক্রমণের উপযুক্ত সময় হিসেবে বেছে নিলেন ভারতীয় খলনায়করা। মেজর জেনারেল JN চৌধুরীর নেতৃত্বে হায়দ্রাবাদ অভিমুখে ত্রিমুখ অভিযান শুরু করল। অভিযানের নাম দেওয়া হলো অপারেশন পোলো।
1948 সালের 18 সেপ্টেম্বর মাত্র 5 দিনের যুদ্ধে হায়দ্রাবাদ বাহিনীর সেনাপতি মেজর জেনারেল আল ইদ্রুস বেইমানি করে ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করল এবং এভাবেই চিরতরে নিভে গেল স্বাধীন হায়দ্রাবাদের স্বাধীনতার প্রতীক। এবং যেমনটা আপনারা জানতে পারলেন যে এই যুদ্ধের সর্বপ্রথম অস্ত্রই ছিল বুদ্ধিজীবীদের হত্যা করে ফেলা এবং বিশ্বাসঘাতকের মাধ্যমে হায়দ্রাবাদকে সর্বপ্রথম দখল করে নেওয়া হয়। এছাড়াও এই যুদ্ধের মাঝে বিভিন্ন সময়ে সেনাবাহিনীদের অনুপ্রবেশ তো লেগেই ছিল এবং হায়দ্রাবাদের এই দখলের সাথে হয়তো আমাদের দেশের বেশ কিছুটা মিল আপনারা খুঁজে পাচ্ছেন। তো আজকের ভিডিও থেকে আমরা যতটুকু জানতে পারলাম, আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন থাকবে যে ভারতের সাথে বাংলাদেশে যে রেল ট্রানজিটের চুক্তিটি হয়েছে সেটা কি ঠিক কিংবা ভুল, সেটা কিন্তু আপনারা জানাতে পারেন কমেন্ট সেকশনে। এবং আমার যতটুকু মনে হয় যে এই ধরনের চুক্তি করার আগে বাংলাদেশে বেশ কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত ছিল।